সবাইকে ধন্যবাদ আজকে ক্লাসে আমার সাথে থাকার জন্য। আমি আশা করছি তোমরা সুস্বাস্থ্য নিয়েই ভালো আছো। তোমাদের সাথে আজকে ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে গত ক্লাস দুইটা আলোচনা করেছিলাম তার অবশিষ্ট একটি ক্লাস। সেই ক্লাসে তোমরা জানো যে আমরা পড়ছিলাম কত দিকে কত কারিগর, লিখেছিলেন সৈয়দ শামসুল হক। শামসুল হকের লেখা এই কবিতা, এই গদ্যটির মধ্যে আমরা যে বিষয়টা পেয়েছিলাম সেটা হলো বাংলাদেশের কত দিকে কত কারিগর, অর্থাৎ কত দিকে কত ব্যক্তি রয়েছেন, স্বনামধন্য ব্যক্তি রয়েছেন, সেই সমস্ত ব্যক্তির একটি অনেকগুলো সম্পর্ক, একজনের সাথে একজনের কী সম্পর্ক, কে কোন ধরনের কাজ করেছেন, আমরা সেই বিষয় তোমাদেরকে দেখিয়েছিলাম। এবং সেই সাথে সাথে আমরা তোমাদেরকে জানিয়েছিলাম যে সৈয়দ শামসুল হকের জীবনী সাথে সাথে এই অধ্যায়ের অনুসরণী পর্ব। আজ আমরা ক্লাসে নতুন একটি বিষয় নিয়ে কথা বলবো। সেই কথা হচ্ছে যে আজকে আমাদের এই অধ্যায় থেকে আমরা অনুশীলনী পাঠের মূল উত্তরগুলো জানবো, জাস্ট যেগুলো অবজেক্টিভ টাইপ প্রশ্ন রয়েছে সেগুলো, এবং দুইটি সৃজনশীল প্রশ্ন রয়েছে তার উত্তর দেখব আমরা, টিভি স্ক্রিনে দেখব, এবং সাথে সাথে গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক প্রশ্ন সম্পর্কে আমরা এই অধ্যায়ে আলোচনা করব। আমি তোমাদেরকে সবাইকে আমন্ত্রণ জানাবো আজ স্ক্রিনের দিকে লক্ষ্য রেখে আমরা আজকে ক্লাসটা সমাপ্ত করব। আর তোমরা খেয়াল করবে যে এইখানে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো তোমরা কতটা পারো। আমি ঠিক প্রশ্ন করব, প্রশ্নের শেষে তোমাদের গত একটি ক্লাস আমি বলেছিলাম যে তোমরা টিভিতে বা স্ক্রিনে যে প্রশ্নগুলো দেখবে তার সঠিক উত্তরগুলো সাথে সাথে খাতায় লিখে ফেলবে। ঠিক আজও তোমরা সেইভাবেই প্রশ্ন উত্তরগুলো খাতায় লিখবে, জাস্ট যেটা উত্তর হবে সেই উত্তরটুকু তোমরা খাতায় লিখে রাখবে, এবং সেই লিখে রাখার পর আমি যখন উত্তর বলবো সেই উত্তরগুলো তোমরা যাচাই করবে তোমাদের সব কিছু ঠিক আছে কিনা। ঠিক আছে, চলো তাহলে আমরা আজকে প্রথমেই অবজেক্টিভ বা বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখব, তারপরে আমরা দেখব সৃজনশীল প্রশ্ন রয়েছে দুইটা, সেই দুইটা এবং অতিরিক্ত আরও একটি প্রশ্ন দেখানোর চেষ্টা করব সবাইকে। তাহলে আমরা টিভি স্ক্রিনে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। কত দিকে কত কারিগর, কত দিকে কত কারিগরের অনুশীলনী সমাধান তোমরা দেখতে পাচ্ছ। অনুশীলনী সমাধানের প্রথম প্রশ্ন রয়েছে 1 নম্বর। তোমরা একটু দেখো, রবীন্দ্রনাথ, নজরুল ও জয়নুলের ছবি সাজানো রয়েছে কুমুদের প্রাঙ্গণে। খ, স্মৃতিসৌধের সামনে। গ, নৌকার ভিতরে। ঘ, বাজারের দোকানে। তোমরা উত্তরটিও লক্ষ্য করতে পারছ যে এখানে ক নম্বর প্রশ্ন উত্তর রয়েছে ক, কুমুদের প্রাঙ্গণে। 2 নম্বর প্রশ্ন রয়েছে আরে দামড়া বলতে কি বোঝানো হয়েছে? মূর্খ, অমনোযোগী, ফাঁকি বিশেষ, পশু বিশেষ বা ফাঁকিবাজ যেটা বললাম। ক নম্বরে রয়েছে মূর্খ, খ অমনোযোগী, গ ফাঁকিবাজ, ঘ পশু বিশেষ। তোমরা খ নম্বরে দেখতে পাচ্ছ আমরা সঠিক উত্তর অমনোযোগী। এরপর 3 নম্বরে রয়েছে লোকশিল্পের অংশ হচ্ছে 1 ভাস্কর্য, 2 তাঁতশিল্প, 3 রূপকথা। নিচের কোনটি সঠিক? আমাদের সঠিক উত্তর তোমরা দেখতে পাচ্ছ 1, কতে 1 না, খতে 2 না, গতে সঠিক উত্তর 1 ও 3 ভাস্কর্য এবং রূপকথা। আর ঘ নম্বরে 2, 3 রয়েছে, অর্থাৎ সঠিক উত্তরটা হবে গ। উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলো উত্তর দিতে হবে আমাদের এখন। রোমানা পৌষ মেলায় গিয়ে মাটির তৈরি বাঘ, সিংহ, ঘোড়া ও পুতুল কিনল। পুতুলগুলো এত সুন্দর আর নিখুঁত যে রোমানা মুগ্ধ হয়ে গেল। সে দোকানিকে জিজ্ঞেস করলো এগুলো কারা তৈরি করেছেন? উত্তরে দোকানি বললেন কত শতজন মিলে কাজ করেছে তার খোঁজ কে রাখে? মেলায় এসে সে আমাদের লোকশিল্প ঐতিহ্যের কথা জানতে পারল। প্রশ্ন করা হয়েছে 4, দোকানের উক্তির সাথে গল্পের সামঞ্জস্য চরণটি হলো কত দিকে কত কারিগর আছে? নজর না রাখলে কামসারা, হাতে ঠিক করতে হয় নাইলে মাল নষ্ট, চেনে মানে ছায়া দেখলেও চেনে। অর্থাৎ ক নম্বর উত্তর করা হয়েছে কত দিকে কত কারিগর আছে। 5 রোমানার মুগ্ধতার কারণ কারিগরদের 1 বৈচিত্র্য, 2 নিপুণতা, 3 পৃষ্ঠপোষকতা। বিমুগ্ধের কারণটা দেখো যে পৃষ্ঠপোষকতার অভাব রয়েছে আমাদের দেশে, এটা তোমাদের বলেছিলাম। কোন উত্তরটি সঠিক? তোমরা গ নম্বর উত্তরটি দেখতে পাচ্ছ, গ 1 ও 2, অর্থাৎ বৈচিত্র্য ও নিপুণতা এই গত দিক থেকেই
রোমানরা মুগ্ধতার কারণ কারিগরদের সাথে সাদৃশ্য রয়েছে। ঠিক আছে, এগুলো আমরা অনুসরণীর 5টি প্রশ্ন দেখলাম। এরপরে আমরা চলে যাব বহু নির্বাচনী প্রশ্নের অতিরিক্ত যেটা আমরা তোমাদেরকে ক্লাসে দেব সেটার দিকে। তোমরা এখন এই প্রশ্নগুলো দেখবে, সঠিক উত্তরগুলো খাতায় লিখবে। তোমরা আগেই 1 থেকে 30 বা 32 মতো সিরিয়ালটা লিখে নাও, 1 2 3 4 করে লিখে এখন তোমরা এই প্রশ্নের উত্তরগুলো খাতায় শুধু উত্তর অংশটা লিখবে। যেমন যদি 1-এর ক হয় তোমরা 1-এর ক লিখবে, যদি খ হয় খ লিখবে, গ হলে গ, ঘ হলে ঘ লিখবে। শুধু অপশনটুকু লিখলে হবে, ক খ গ ঘ লিখলে হবে, পরে আমরা এর উত্তরটা করে দেব। চলো বহু নির্বাচনী প্রশ্নে কি কি আছে। বহু নির্বাচনী প্রশ্নের 1 নম্বর প্রশ্ন রয়েছে সৈয়দ শামসুল হক কোন শহরে জন্মগ্রহণ করেন? কোন শহরে জন্মগ্রহণ করেন? ক নম্বর দিনাজপুর, খ নম্বর মানিকগঞ্জ, গ নম্বর কুড়িগ্রাম, ঘ নম্বর চট্টগ্রাম। তো সঠিক উত্তরটি খাতায় লিখো। এরপর 2 নম্বর প্রশ্ন রয়েছে সৈয়দ শামসুল হক কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন সেটা আমাদেরকে এখন লিখতে হবে। ক 1934 খ্রিস্টাব্দে, খ 1935 খ্রিস্টাব্দে, গ 1936 খ্রিস্টাব্দে, ঘ 1937 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি খাতায় লিখবে। 3 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো সৈয়দ শামসুল হক ম্যাট্রিক বা এসএসসি আর কি পাশ করেন কোন স্কুল থেকে? ঢাকা কলেজিয়েট স্কুল থেকে, সারদা পুলিশ একাডেমি স্কুল থেকে, রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে, ঘ দরিরামপুর হাই স্কুল থেকে। তোমাদের সঠিক উত্তর খাতায় লিখবে। প্রশ্ন 4 নম্বর প্রশ্ন, সৈয়দ শামসুল হক ইন্টারমিডিয়েট পাশ করেন কোন কলেজ থেকে? ক কারমাইকেল কলেজ থেকে, খ মুরারি চাঁদ কলেজ থেকে, গ রাজশাহী কলেজ থেকে, ঘ জগন্নাথ কলেজ থেকে। 5 এক সময় সৈয়দ শামসুল হক পেশা হিসেবে বেছে নেন ক অধ্যাপনা, খ ব্যবসা, গ সাংবাদিকতা, ঘ আইন ব্যবসা। 6 নম্বর প্রশ্ন, সৈয়দ শামসুল হকের উপন্যাস কোনটি? বৃষ্টি ও বিদ্রোহীগণ, খ একদা এক রাজ্যে, গ আনন্দের মৃত্যু, ঘ সীমান্তে সিংহাসন। সৈয়দ শামসুল হকের উপন্যাস শুনলাম। 7 নম্বর প্রশ্ন রয়েছে, সৈয়দ শামসুল হকের কাব্যগ্রন্থ কোনটি? তোমরা খেয়াল করো, সৈয়দ শামসুল হকের কাব্যগ্রন্থ কোনটি? ক শীত বিকেল, খ বৃষ্টি ও বিদ্রোহীগণ, গ বৈশাখী রচিত পংক্তিমালা, ঘ অনু বড় হয়। যেটা কাব্যগ্রন্থ সেটা লিখবে খাতায়। 8 লেখক বেশি কৌতূহল নিয়ে কি দেখেছেন? আমরা গল্পের দিকে যাচ্ছে। লেখক বেশি কৌতূহল নিয়ে কি দেখেছেন? ক হাড়ির নকশা, গ পাটার কাজ, গ খেলনা তৈরি, ঘ পুতুল বানানো। তার লেখক কোনটা করেছে তোমরা সেটা লিখবে। পাটার কাজ নাকি হাড়ির নকশা, না খেলনা তৈরি, না পুতুল বানানো, এটা লিখবে তোমরা। হ্যাঁ 9 প্রশ্ন 9 পাটায় নকশা সংশোধন করা হয় কি দিয়ে? পাটায় নকশা সংশোধন করা হয় কি দিয়ে? ক কালির কলম দিয়ে, খ বাঁশের কলম দিয়ে, গ হাত দিয়ে টিপে টিপে, ঘ নিপুণ কারিগর দিয়ে। প্রশ্ন 10 কুমুদের প্রাঙ্গণ কেমন? কুমুদের প্রাঙ্গণ কেমন? ক সবুজ শ্যাওলাধারা, খ পরিষ্কার পরিচ্ছন্ন, গ কাদামাটিতে ভরা, ঘ রোদের ঝলমল। প্রশ্ন 11 কুমুদের তদারক করছিল কে? কে করছিল তদারকি? ক কারিগর, খ পালমশাই, গ একজন কিশোর, ঘ একজন যুবক। প্রশ্ন নম্বর 12 পালমশাই ছিলেন, এটা অনুধাবনমূলক প্রশ্ন আর কি, ভাবতে হবে। পালমশাই ছিলেন ক যুবক, খ প্রৌঢ়, গ মধ্যবয়স্ক, ঘ বৃদ্ধ। 13 নম্বর প্রশ্ন কত দিকে কত কারিগর রচনায় কাদের কথা তুলে ধরা হয়েছে? কত দিকে কত কারিগর রচনায় কাদের কথা
তুলে ধরা হয়েছে। ক কামারদের, খ কুমোরদের, গ জেলেদের, ঘ তাঁতিদের। যাদের কথা তুলে ধরা হয়েছে তাদের নামটা তোমরা লিখবে। 14 নম্বর প্রশ্ন, লেখকের চোখ দুটো পানিতে ঝাপসা হয়ে এলো কেন? দুঃখে, রাগে, খ নম্বর রাগে, গ ভালোবাসায়, ঘ অভিমানে। প্রশ্ন নম্বর 15, বৃদ্ধ পালমশাই বঙ্গবন্ধুকে স্থান দিয়েছেন কোথায়? ক সবার উপরে, খ সবার শেষে, গ সকলের মধ্যে, ঘ এক পাশে। 16 নম্বর প্রশ্ন অনুধাবনমূলক, শীতল গ্রামটি আচ্ছন্ন। ক গাছের পাতায়, শীতল গ্রামটি আচ্ছন্ন, ক নম্বর গাছের পাতায়, খ বাঁশ বনে, গ অনুকারে, ঘ সূর্যালোকে। 17 নম্বর প্রশ্ন রয়েছে, গরুর গাড়ির চাকা ঠেলে তোলার ছবি কার আঁকা? জয়নুল আবেদিন, খ রবীন্দ্রনাথ ঠাকুর, গ এস এম সুলতান, ঘ কাইয়ুম চৌধুরী। প্রশ্ন নম্বর 18, পালমশাই কিসে বসে কাজে তদারক করছিলেন? ক কাঠের চেয়ারে, খ টুলের উপরে, গ উঁচু পিঁড়ির ওপর, ঘ চৌকির ওপর। 18 নম্বর দেখলে 19, মাটির তৈজসপত্র তৈরি করেন, এটা অনুধাবনমূলক। ক নম্বর স্বর্ণকার, খ সূত্রধর, গ কামার, ঘ কুমোর। খুব সহজ একটি প্রশ্ন। আর একটা অনুধাবনমূলক প্রশ্ন 20, দাড়ির ছায়া দেখে চেনা যায়, দাড়ি না মুখে দাড়ি, যেটা ছায়া দেখে চেনা যায় কাকে? রবীন্দ্রনাথকে, লালন ফকিরকে, মাওলানা ভাসানীকে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে। কাকে বলো তো? নাম্বার 21 নম্বরে বলা হচ্ছে যে কার মধ্যে বা নিচে রাখা যায় না, কাকে মধ্যে বা নিচে রাখা যায় না, কাকে বলো তো? ক রবীন্দ্রনাথকে, খ বঙ্গবন্ধুকে, গ নজরুলকে, ঘ জয়নুলকে। প্রশ্ন নম্বর 22, কুমোরেরা চিত্র ও নকশার মধ্যে জন্য কিসের ছাঁচ ব্যবহার করেন? কুমোরেরা চিত্র ও নকশার জন্য কিসের ছাঁচ ব্যবহার করেন? ক কাঠের, খ বাঁশের, গ মাটির, ঘ ধাতুর। তোমরা এটা উত্তর খুবই সহজে করতে পারবে আশা করি। প্রশ্ন 23, মাটির তৈরি জিনিসগুলো পোড়ানো হয় কোথায়? মাটির তৈরি জিনিসগুলো পোড়ানো হয় কোথায়? ক ইলেকট্রিক চুলায়, খ কেরোসিনের চুলায়, গ ভাটিতে, ঘ গ্যাসের চুলায়। 24 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, কারিগরদের মধ্যে যুবক ছিল কয়জন? ক একজন, খ দুইজন, গ তিনজন, ঘ চারজন। কতজন ছিল সেটা উত্তর লিখবে। এখন চলো আমরা এই 24টি প্রশ্নের উত্তর দেখে আসি, উত্তরগুলো কি কি হতে পারে। এর উত্তর প্রথমে দেখো, মিলাই নাও খাতাতে তোমরা যারা লিখেছ। প্রথম উত্তরটি 1-এর গ, 2-এ খ। 1-এ গ মানে বুঝতে পারছো? 1-এর গ মানে হলো 20 গ্রাম। 2-এ সৈয়দ শামসুল হক সম্পর্কে আমরা বলেছিলাম কত সাল? 2-এ খ, খ 2 মানে 2, 3-এ 1, 3-এ 1 মানে ক, 4-এ 4 অর্থাৎ 4-এ ঘ, 5-এ 3 অর্থাৎ গ, 6-এ ক, 6-এ ক, 7 নম্বর রয়েছে গ, 8 খ, খ মানে 2 আর কি, ক খ। 9-এ রয়েছে খ, খ একই উত্তর। 10-এ ক, 11-তে খ, 12-তে ঘ, 13-তে খ, 14-তে গ, 15-তে ক, ক মানে 1, 16-তে 2 মানে খ, 17-তে 1 অর্থাৎ ক, 18-তে 3 মানে গ, 19-এ 4, 20-এ রয়েছে 1,
1 অর্থাৎ ক, 21 খ, 22 ক, 23 গ, গ মানে 3, আর 24 খ, খ মানে 2 আর কি। হ্যাঁ, আচ্ছা, এরপর আমরা কিছু প্রশ্ন দেখব। অভিন্ন তথ্যভিত্তিক নাকি বহুপদী, তোমরা এটা যাচাই করবে। বহুপদী সূচক 25 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি বোর্ডে। সৈয়দ শামসুল হক তার রচনায় তুলে ধরেছেন 1 মৃৎশিল্পীদের কথা, 2 কাজের প্রতি তাদের নিষ্ঠা, 3 সততা ও দক্ষতার পরিচয়। অর্থাৎ উত্তর কোনটি হবে দেখো, তোমরা উত্তরটা ক, খ, গ, ঘ যেটা হবে সেটা লিখবে। ক 1 ও 2 অর্থাৎ মৃৎশিল্পীদের কথা ও কাজের প্রতি নিষ্ঠা। 2 নম্বরে বলা হয়েছে 1 ও 3 অর্থাৎ মৃৎশিল্পীদের কথা ও সততা দক্ষতার পরিচয়। 3 নম্বরে বলা হয়েছে 2 ও 3 অর্থাৎ কাজের প্রতি তাদের নিষ্ঠা আর সততা ও দক্ষতার পরিচয়। এবং 4 নম্বরে বলা হয়েছে 1, 2, 3 অর্থাৎ যেগুলো রয়েছে সবগুলো। সঠিক উত্তর কোনটি হবে সেটা খাতায় লিখবে। এরপর 26 নম্বর পালমাশের ক্ষেত্রে প্রযোজ্য। 1 মাথায় টাক, 2 কানের দুপাশে সাদা চুল, 3 বাজ পাখির মতো তীক্ষ্ণ দৃষ্টি। কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2 ও 3। এরপর 27 নম্বর প্রশ্ন, কুমোরদের পাড়ার বৈশিষ্ট্য। 1 বাঁশ বনের ছায়ায় ঢাকা, 2 সবুজ শ্যাওলা ধরা প্রাঙ্গণ, 3 নিঝুম ধরা নিরাপত্তা। অর্থাৎ আমরা যে 25, 26, 27 যে বহুপদী সমাপ্তি সূচক 3টি প্রশ্ন দেখলাম, এর উত্তরটা জেনে নিই চলো। এর উত্তর হলো 25-এ প্রশ্ন ছিল 4 অর্থাৎ 1, 2, 3। 25-এ প্রশ্ন 4 ঘ 1, 2, 3। 26-এ প্রশ্ন ঘ, এটাও 1, 2, 3, খুব সহজ আর কি। 27-এ প্রশ্ন ওই একই উত্তর ঘ অর্থাৎ 3টারই ঘ নাম্বার 1, 2, 3। ঠিক আছে, আচ্ছা, এরপরে চলো আমরা যাই উদ্দীপক দেখব এবং সেখান থেকে 2 টাকের প্রশ্ন উত্তর করবো, অর্থাৎ যাকে আমরা অভিন্ন তথ্যভিত্তিক বলে থাকি। নিচের উদ্দীপকটি দেখতে পাচ্ছ তো, নিচের উদ্দীপকটি পড়ো এবং 28 ও 29 নম্বর প্রশ্ন উত্তর দিতে হবে। তো দেখো, দুর্গাপূজার প্রতিমা তৈরি হচ্ছে পার্থদের বাড়িতে। পার্থ মুগ্ধ হয়ে দেখে কিভাবে একজন শিল্পী দক্ষ হাতে নানা মূর্তি গড়ে তোলেন। শুধু অবয়ব তৈরি নয়, নিপুণ কারুকার্যের মাটির এই মূর্তিগুলোও জীবন্ত হয়ে ওঠে। এই শিল্পীরা মাটির তৈজসপত্র, গৃহসজ্জার জিনিস, এমনকি আধুনিক জীবনযাত্রার সাথে মানানসই নানা রকমের শিল্প তৈরি করে থাকেন। 28 নম্বর প্রশ্নের উদ্দীপকের সাথে কত দিকে কত কারিগর রচনার বা শিল্পের কোন শিল্পের মিল রয়েছে? 1 মৃৎশিল্পের, 2 চারুশিল্পের, 3 ধাতব শিল্পের, 4 কারুশিল্পের। 29 পার্থ ও লেখকের মুগ্ধতায় প্রকাশ পেয়েছে, অর্থাৎ উদ্দীপকে যে পার্থ এবং লেখকের মুগ্ধতায় প্রকাশ পেয়েছে। 1 মৃৎশিল্পের শিল্পগুণ, 2 দেশীয় শিল্পের প্রতি মমতা, 3 মূর্তির সৌন্দর্য। নিচের কোনটি সঠিক? ক নম্বর 1 ও 2, খ নম্বর 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2, 3। এবার নিচের উদ্দীপকটি পড়ো এবং 30 এবং 31 নম্বর প্রশ্নের উত্তর দাও। একসময় মানুষ দৈনন্দিন জীবনের প্রয়োজনে বাঁশ বেতে শিল্প তৈরি করা হতো। ভালো লাগা থেকে কেউ তাতে সুন্দর নকশা তৈরি করত। এখন বাণিজ্যিক ভিত্তিতে বাঁশ বেতে শিল্প তৈরি করা হচ্ছে। আধুনিক সাজসজ্জায় এসবের চাহিদা অনেক, এমনকি বিদেশে রপ্তানি হচ্ছে। 30 উদ্দীপক এবং কত দিকে কত কারিগর রচনার শিল্পগুলোর যথাযথ প্রচার প্রসার ঘটলে কোন ক্ষেত্রে অবদান রাখবে? এটা অনুধাবনমূলক। ক অর্থনৈতিক উন্নয়নে, খ শিল্পীর মান ছড়িয়ে দিতে, গ শুধু শিল্পী ব্যক্তি স্বার্থ রক্ষা করতে, ঘ শিল্পের গুণগত মান বাড়াতে। যেটি উত্তর হবে সেটি লিখবে। এরপর প্রশ্ন নম্বর আমাদের সর্বশেষ প্রশ্ন, উদ্দীপকটি কত দিকে কত কারিগর রচনা যে বিষয়কে তুলে ধরেছে? 1 সময়ের পরিবর্তন, 2 শিল্পের বিষয়বৈচিত্র্যের পরিবর্তন, 3
যুগের চাহিদাকে প্রাধান্য দেওয়া। চলো আমরা এই 4টি প্রশ্ন উত্তর দেখি। 28 নম্বর প্রশ্ন উত্তর দেখতে পাচ্ছ। 28-এ 1, 28-এ 1, 29-এ 1, 1 মানে ক কিন্তু, হ্যাঁ, 30-এ 1 অর্থাৎ 30-ও ক, আর 31 নম্বর রয়েছে ঘ অর্থাৎ 4। তাহলে আমরা এই টোটাল বা সম্পূর্ণ 31টি প্রশ্নেরই উত্তর এবং প্রশ্ন পড়েছি, তোমাদেরকে বলা হয়েছে। এখন আমরা সৃজনশীল প্রশ্ন উত্তরগুলো দেখব। সৃজনশীল প্রশ্নের আমরা একটি বইয়ের প্রশ্ন দেখব এবং আরেকটা দেখব বইয়ের বাইরে থেকে আসা একটা প্রশ্নের উত্তর, ঠিক আছে? তাহলে চলো আমরা বইয়ের প্রশ্নটা দেখে আসি যে কি বৃত্তান্ত এখানে করা হয়েছে। বইয়ের প্রশ্নে প্রথম উদ্দীপক তোমরা দেখতে পাচ্ছ। প্রথম উদ্দীপকে দেখো, সুমনা পহেলা বৈশাখে একটি গ্রামীণ মেলায় এসেছে। এই মেলায় কয়েকটি দোকান দেখার পর তার নজরে পড়ে বিভিন্ন মাটির পাত্র দিয়ে সজ্জিত একটি দোকান। এই দোকান থেকে সে একটি মাটির পাত্র, পাত্রের ঢাকনা, একটি থালা, একটি বাটি এবং একটি ফুলদানি ক্রয় করে। আরও কয়েকটি দোকান ঘুরে সে একটি বেতের ঝুড়ি ও একটি পাটি কিনে নেয়। এ সময় বিক্রেতার সাথে তার কেনা পণ্যের মান নিয়ে কথা বলতে গেলে জনৈক শিল্পী মানে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এসব পণ্যের মান বৃদ্ধি সম্ভব, এটা বলেন আর কি। প্রথমে ক নম্বর হয়েছে ভাটি কি। খ নম্বর প্রশ্ন রয়েছে, সবার উপরে তো বঙ্গবন্ধুর 2টা ছবি, হেরের মধ্যে বা নিচে রাখা রাহন যায় না। পালমাসের এই কথাটি দিয়ে কি বোঝানো হয়েছে? 3 নম্বর প্রশ্ন করা হয়েছে, সুমনার কেনা পণ্য সামগ্রীর সাথে তোমার পঠিত গদ্য কত দিকে কত কারিগর এ বর্ণিত শিল্প পণ্যের সাদৃশ্য ব্যাখ্যা করো, মানে মিলটা কি আছে। ঘ নম্বর রয়েছে, পণ্যের মান বৃদ্ধি সম্পর্কে জনৈক শিল্পীর বক্তব্যের যথার্থতা গল্পের আলোকে বিশ্লেষণ করো, ঠিক আছে? গল্পের আলোকে বিশ্লেষণ করো। তাহলে আমরা এখন কি করব? উত্তরের দিকে যাব। উত্তরের দিকে যেয়ে আমরা দেখব যে সঠিক উত্তরটা কি হতে পারে, ঠিক আছে? চলো আমরা তাহলে উত্তরগুলো দেখি। ক নম্বর প্রশ্ন ছিল ভাটি কি। ভাটি হচ্ছে মৃৎপাত্র পোড়ানোর চুল্লি বা এটা চুলা, ভাটি, হ্যাঁ, ভাটি হলো, বুঝতে পারলা, মৃৎপাত্র পোড়ানোর চুল্লি। আচ্ছা, খ নম্বর প্রশ্ন রয়েছে, সবার উপরে তো বঙ্গবন্ধু 2টা ছবি, হেরে তার মধ্যে বা নিচে রাখা যায় না। পালমাসের উক্তিটি দিয়ে কি বোঝানো হয়েছে? দেখ, সবার উপরে তো বঙ্গবন্ধু 2টা ছবি, হেরে তো মধ্যে বা নিচে রাখা যায় না। এই কথাটি দ্বারা পালমাসে বোঝাতে চেয়েছেন যে এদেশের সকল মানুষের চেয়ে বঙ্গবন্ধুর স্থান সবার উপরে। বঙ্গবন্ধু আমাদের জাতির জনক, বাঙালি জাতির সত্তা গঠনে তার অবদান অনস্বীকার্য। তিনি দেশকে স্বাধীন করার ডাক দিয়েছেন, দেশের মানুষকে এক করেছেন, দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। এই কারণেই পালমাসে তার ছবির মধ্যে বা নিচে না রেখে সবার উপরে স্থান দিয়েছেন বা রেখেছেন। ক নম্বর প্রশ্ন ছিল, সুমনার কেনা পণ্য সামগ্রীর সাথে তোমার পঠিত গদ্য কত দিকে কত কারিগরে বর্ণিত শিল্প সাদৃশ্য। চলো আমরা দেখি কি আছে। গ, সুমনার কেনা পণ্য সামগ্রীর সাথে কত দিকে কত কারিগর রচনার বর্ণিত শিল্প পণ্যের সাদৃশ্য রয়েছে। লোকশিল্প, ঠিক আছে? লোকশিল্পের দেশ বাংলাদেশ। এদেশ লোক সংস্কৃতিতে সমৃদ্ধ। প্রাচীনকাল থেকে এদেশে গ্রামে গ্রামে বিচিত্র লোকশিল্পে চর্চা হয়ে আসছে। উদ্দীপকে সুমনা বৈশাখী মেলায় এসেছেন। মেলা থেকে তিনি মাটির পাত্রের ঢাকনা, থালা, বাটি আরও কয়েকটি দোকান ঘুরে বেতের ঝুড়ি, পাটি, ফুলদানি কিনেন। অন্যদিকে কত দিকে কত কারিগর রচনায় বাঁশ বনে আচ্ছন্ন নীরব শীতের একটি গ্রামের কুমোরদের কথা তুলে ধরেছেন লেখক। ইতিহাস ঐতিহ্যের বিষয়ে তারা শিল্পকর্ম বেছে নিয়েছেন। সময়ের পরিবর্তনের সাথে সাথে শিল্পের ক্ষেত্রেও যে পরিবর্তন এসেছে এই বিষয়টিও গদ্যে ফুটে উঠেছে। উদ্দীপকে বর্ণিত পণ্য তৈরির উপাদান ও পণ্যগুলোর সাথে কত দিকে কত কারিগর এ বর্ণিত শিল্পকর্মের সাদৃশ্য তাই বিদ্যমান। এবার ঘ নম্বরে চলো। পণ্যের মান বৃদ্ধি সম্পর্কে জনৈক শিল্পীর বক্তব্যে যথার্থতায় গল্পের আলোকে বিশ্লেষণ করে। চলো আমরা করে ফেলি। মৃৎশিল্প মান বৃদ্ধিতে সরকারি পৃষ্ঠপোষকতা থাকা একান্ত আবশ্যক বলে উদ্দীপকে জনৈক শিল্পীর বক্তব্য যথার্থ হয়েছে। মৃৎশিল্প আমাদের দেশের
ঐতিহ্যের ধারক ও বাহক। মৃৎশিল্পীরা শুধু ব্যবহার্য জিনিস ছাড়াও অনেক গণ্যমান্য ব্যক্তির ছবি মাটি দিয়ে তৈরি করেন, যা বাংলা ইতিহাস ও ঐতিহ্য। এই শিল্পকে টিকিয়ে রাখতে আমাদের সচেতন হওয়া উচিত। সরকারের সুনজর পড়লে এই শিল্পের মান বৃদ্ধি করে একে টিকিয়ে রাখা সম্ভব। উদ্দীপকে দেখতে পাই সুমনা পয়লা বৈশাখের গ্রামীণ মেলায় এলেন। কয়েকটি দোকান ঘুরে তার নজরে পড়ে মাটির পাত্র দিয়ে সজ্জিত একটি দোকান। তিনি দোকান থেকে থালা, বাটি, বাসন, ঢাকনা সহ বেশ জিনিস কেনেন। পরে অন্যান্য দোকান থেকে বাটির ঝুড়ি কেনেন, বেতের পাটিও ঝুড়ি কেনেন। তারপর দোকানের সাথে পণ্যের মান নিয়ে কথা বলেন। কত দিকে কত কারিগর রচনায় দেখতে পাই প্রাচীনকাল থেকে এদেশের গ্রামে গ্রামে বিচিত্র লোকশিল্পের চর্চা হয়ে আসছে। সুতার, কাঠের, বাঁশের, বেতের, পাটের এবং তামাদস্তা লোহাবর্ণের শিল্পকর্ম এদেশের গ্রামে বহুল প্রচলিত। বর্তমান যুগে মৃৎশিল্পীরা তাদের মৃৎশিল্পের ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরেন। বিখ্যাত ব্যক্তিসহ তাদের কর্ম মৃৎশিল্পে প্রকাশ করেন। তাই এই শিল্প থেকে অনেক কিছু জানা যায়। তাছাড়া সময়ের পরিবর্তনে মানুষের চাহিদা ও রুচিবোধে পরিবর্তন হয়। এই পরিস্থিতিতে লোকশিল্পীরা পিছিয়ে নেই। যুগের চাহিদাকে প্রাধান্য দিয়ে তারাও চলতে চাচ্ছে, কিন্তু এর জন্য প্রয়োজন উপযুক্ত সহযোগিতা। দেশীয় শিল্পগুলোর যথোপযুক্ত প্রসার ও প্রচারের ফলে অর্থনৈতিক উন্নয়ন ঘটানো সম্ভব। শিল্পচর্চা ধারা একটি দেশ ও সে দেশে মানুষকে জানা যায়। তাই একটি দেশের শিল্পচর্চার প্রসারের জন্য সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন। এর মাধ্যমে দেশীয় শিল্পের মান উন্নয়ন যেমন ঘটবে, তেমনি অর্থনৈতিক ক্ষেত্রেও শিল্পচর্চার ধারা দেখে একটি দেশ ও সে দেশের মানুষকে জানা যায়। তাই একটি দেশের শিল্পচর্চা প্রসারের জন্য সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন। এর মাধ্যমে দেশীয় শিল্পের মান উন্নয়ন যেমন ঘটবে, তেমনি অর্থনৈতিক ক্ষেত্রেও দেশের লাভ হবে। তাই সার্বিক দিক বিবেচনায় উদ্দীপকের জনৈক শিল্পীর বক্তব্যকে নির্দ্বিধায় যথার্থ বলা যায়। তাহলে আমরা বইয়ের একটা উদ্দীপক দেখলাম। এবার চলো আমরা একটা অতিরিক্ত উত্তরটা দেখে আসি। অনুশীলনী বহির্ভূত সৃজনশীল প্রশ্ন, তার সমাধান আমরা এখন করব। তো এখন দেখো, নিচের উদ্দীপকটি পড়বো এবং প্রশ্নগুলো উত্তর দেবো। উদ্দীপকটি দেখো, লোকশিল্প সংরক্ষণ ও সম্প্রসারণ দায়িত্ব আমাদের সকলের। বাংলাদেশের যে বিপুল সংখ্যক বেকার রয়েছে, তাদের কর্মসংস্থানের একটা উপায় হতে পারে লোকশিল্পকে সময়োপযোগী করে তৈরি করার মাধ্যমে। যেসব পণ্য বৈদেশিক মুদ্রা অর্জনে সক্ষম, সেসব পণ্যকে আরও সুন্দর, সুরুচিপূর্ণভাবে প্রস্তুত করে তার বাজারজাতকরণের ব্যবস্থা করতে হবে। ক নম্বর প্রশ্ন হচ্ছে, কুমোরদের গ্রামে যেতে কি পার হতে হয়? খ নম্বর প্রশ্ন রয়েছে, আজকাল মাটির তৈরি জিনিস বিক্রি ভালো কেন? গ, উদ্দীপকে লোকশিল্পকে সময়োপযোগী করে তোলার মনোভাব কত দিকে কত কারিগর রচনায় কিভাবে প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা করো। ঘ, উদ্দীপক এবং কত দিকে কত কারিগর রচনায় লোকশিল্পের প্রতি মমতার স্বরূপ বিশ্লেষণ করো। ক নম্বর প্রশ্ন ছিল, কুমোরদের গ্রামে যেতে কি পার হতে হয়? কুমোরদের গ্রামে যেতে নদী পার হতে হয়। কি পার হতে হয়? নদী পার হতে হয়। খ নম্বর, আজকাল মাটির তৈরি জিনিসের বিক্রি ভালো কেন? খ উত্তর, আজকাল মাটির তৈরি জিনিসের বিক্রি ভালো হওয়া কারণ এগুলো দেখতে খুব সুন্দর এবং তার সুলভ মূল্যে পাওয়া যায়। এর ব্যাখ্যা হচ্ছে, আজকাল ঘর সাজাবার জন্য মানুষ নানা রকম মাটির জিনিস কিনে থাকে। এগুলো সস্তায় পাওয়া যায় এবং দেখতেও সুন্দর। শখের হাড়ি, নকশা করা দেখো ছড়া, প্রাকৃতিক দৃশ্য, বিখ্যাত ব্যক্তিদের মূর্তি আধুনিক গৃহের সৌন্দর্য বাড়িয়ে দেয়। দেশীয় শিল্পকে বাঁচিয়ে রাখার তাগিদেও অনেকে গৃহসজ্জায় মাটির জিনিস ব্যবহার করেন। এজন্য আজকাল মাটির তৈরি জিনিস বিক্রি ভালো। ওকে, এরপর গ নম্বর প্রশ্ন ছিল, উদ্দীপকে লোকশিল্পকে সময় উপযোগী করে তোলার মনোভাব কত থেকে কত কারিগর রচনায় কিভাবে প্রতিফলিত হয়েছে? দেখো উদ্দীপকে লোকশিল্পকে সময় উপযোগী করে তোলার মনোভাব কত দিকে কত কারিগর রচনায় মৃৎশিল্পের সময় উপযোগী পরিবর্তনের ঘটনায় প্রতিফলিত হয়েছে।
আমাদের দেশে কত থেকে কত কারিগর রয়েছেন যারা নানা রকম শিল্পদ্রব্য তৈরি করে জীবিকা নির্বাহ করেন। প্রাচীনকাল থেকে এইসব কারিগরেরা বংশ পরম্পরায় এই শিল্পকে তৈরি করে আসছেন। এটা একসময় ছিল যখন মানুষ শুধু প্রাত্যহিক জীবনে ব্যবহারের জন্য এইসব শিল্প তৈরি করত। যুগের পরিবর্তন হয়েছে, সেই সাথে ঘটেছে মানুষের রুচিবোধ ও চাহিদার পরিবর্তন। হ্যাঁ, রুচিবোধ ও চাহিদার পরিবর্তন ঘটেছে। অর্থাৎ উদ্দীপকে বলা হয়েছে লোকশিল্প সংরক্ষণ ও সম্প্রসারণের দায়িত্ব আমাদের। সে অনুযায়ী লোকশিল্পকে সময় উপযোগী করে তোলার দায়িত্ব আমাদের। এদেশে এতে বাংলাদেশে বেকারদের কর্মসংস্থান হতে পারে, দূর হতে পারে বেকারত্ব সমস্যা। তাছাড়া এই শিল্পের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। তেমনি কত দিকে কত কারিগর রচনায় এই বিষয়টি লক্ষণীয়। সেখানে গ্রামের একজন বৃদ্ধ পালমশাই যে ছোটবেলা থেকে শিল্প তৈরি করতে জাত শিল্পী হয়ে উঠেছেন, সেও সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়েছেন। এখন যে শিল্পকর্মের চাহিদা বেশি বা বাজারে বিক্রি ভালো, সেই শিল্পকর্ম তৈরিতে তারা ব্যস্ত। বৃদ্ধ পালমশাই তাই নিপুণ হাতে রবীন্দ্রনাথের দাড়ি, নজরুলের বাঁশি বাজানোর ভঙ্গি এঁকে যাচ্ছেন। সমকালীন বিয়ে ইতিহাস ঐতিহ্যের প্রতিও তাদের খেয়াল দেখো। সমকালীন বিষয়, আমরা এখান থেকে আসি, সমকালীন বিষয় ইতিহাস ঐতিহ্যের প্রতিও তাদের খেয়াল করতে হবে বা করতে দেখা যায়। অর্থাৎ তাদের মধ্যে লোকশিল্পকেও সময় উপযোগী করে তোলার প্রচেষ্টা লক্ষণীয়। উদ্দীপকের লোকশিল্পের এই ধারাকে সময় উপযোগী করে তোলার মনোভাব কত দিকে কত কারিগর রচনায় এভাবেই পুরোপুরি প্রতিফলিত হয়েছে। ঘ, উদ্দীপক ও কত দিকে কত কারিগর রচনায় লেখকের প্রতি মমতা স্বরূপ লোকশিল্পের প্রতি মমতা স্বরূপ বিশ্লেষণ করতে হবে। এখন ঘ নম্বর দেখো, দেশজ লোকশিল্প বা দেশজ শিল্প সংস্কৃতি বেঁচে থাকায় মানুষের মমতা ও শ্রদ্ধা যা উদ্দীপকে কত দিকে কত কারিগর রচনায় লোকশিল্পের প্রতি মমতা প্রকাশের মাধ্যমে লক্ষ্য করা যায়। দেখো, আধুনিক জীবনযাত্রায় দিন দিন কমে আসছে লোকশিল্পের ব্যবহার। আমাদের একটু সচেতন প্রয়াস পারে লোকশিল্পকে বাঁচিয়ে রাখতে। উদ্দীপক এবং কত দিকে কত কারিগর রচনায় লোকশিল্পের প্রতি এই মমতারই প্রকাশ ঘটেছে। সবাইকে ধন্যবাদ এই কারণেই যে তোমরা এতক্ষণ ধরে যে প্রশ্নগুলো দেখলে এবং সেগুলো উত্তর তোমরা লিখেছো এবং উত্তরগুলো মিলিয়ে নিয়েছো। আজ আশা করছি যে সেগুলো অবশ্যই অনেক সুন্দরভাবেই তোমরা পেরেছো এবং অনেক সুন্দরভাবে আরও বেশি পারতে হবে এবং পারবে, এই আশাবাদ তোমাদের কাছে আমার সবসময়ই আছে। আর সব কিছুই পারতে হবে আমি এমন কোনোভাবেই বলি না। ভুল মানুষ হিসেবে আমাদের ভুল থাকবে, ভুল করাটা অস্বাভাবিক কিছুই নয়। অতএব ভুল থেকে আমরা শিখব, যেগুলো ভুল হয়েছে সেই ভুলগুলো তোমরা শুধরে নেবে, ভালো মতো চর্চা করবে। আশা করি যে প্রশ্নগুলো আমি তোমাদের দিচ্ছি এগুলো চর্চা করলে তোমরা পরীক্ষাতে ভালো করতে পারবে। তো সবাইকে আগামী ক্লাসের অগ্রিম অভিনন্দন জানাচ্ছি। আগামী ক্লাসে আমরা দারুণ একটি ক্লাস করব, সেই ক্লাসটা অবশ্যই অনেক সুন্দর আনন্দপূর্ণ একটি ক্লাস হবে। তোমাদের আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।